বইয়ের ঘ্রাণ, পাঠকের ভিড় আর গল্পের মধ্যে ডুবে থাকা অমর ২১শে বইমেলা। দর্শক, আমি রুবাইয়া এসে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুক প্রেজেন্টস বইমেলা প্রাঙ্গণ অনুষ্ঠান থেকে। আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। আজ আমার সাথে আলোচনা করবেন ফাহাদ আল আব্দুল্লাহ, লেখক। তার সাথে গল্প করব, আড্ডা দিব। চলুন আর দেরি না করে শুরু করি আমাদের অনুষ্ঠান। স্বাগত আমাদের স্টুডিও। ধন্যবাদ। হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। বইমেলা প্রাঙ্গণ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা চেষ্টা করি আমাদের লেখকদের সাথে একটু খোলামেলাভাবে আলোচনা করতে। আসলে আমরা তো সবাই বইটা পড়ি, কিন্তু বইয়ের ভেতরে সেই লেখনির পেছনের গল্প, লেখকের জীবনী সব কিছু নিয়ে তো আসলে সবসময় আলোচনা করা সম্ভব হয় না, বা আমরা সুযোগ পাই না। এই সুযোগটা যখন আমরা পাই তখন লুফে নেই এবং চেষ্টা করি লেখকদের পার্সোনাল ওপিনিয়ন জানতে, তাদের লেখা সম্পর্কে। তো আজকে প্রথমেই আমি জানতে চাইবো আপনার লেখালেখির পেছনের অনুপ্রেরণাকে। আমার লেখালেখির পেছনে অনুপ্রেরণা রওশন জামিল চৌধুরী। একই জনরার, মানে অনুপ্রেরণা বলতে তার লেখার মতো লিখতে চেয়েছিলাম একটা সময়। আসলে ওভাবে কখনো লেখালেখির পেছনে অনুপ্রেরণা হয়ে ওঠেনি। ক্লাস 2-তে থাকতে একটা মানে স্কুলের ম্যাগাজিন হয় না, সেখানে একটা গল্প লিখেছিলাম। সেখানে এডিটর স্যার ছিলেন বাংলা শিক্ষক। স্যার আমাকে ডেকে নিয়ে বলেছেন, তোর হাতে গল্প আছে। এরপর অনেক টানাপোড়েন গেছে, কিন্তু এই দুটো ঘটনা, রওশন জামিল চৌধুরীর সাথে কাজ করা, একটা পর্যায়ে কাজ করা, এবং এই ক্লাস 2-এর সেই ঘটনা, এই দুটো থেকে। আর ইউনিভার্সিটিতে ওঠার পরে আরেক শিক্ষকে, যে তুমি তো লেখালেখি পারোই, করো না কেন, এই থেকে। চমৎকার। তো লেখালেখির পেছনের অনুপ্রেরণা বললেন, প্রথম লেখার পেছনের যে একটা আগ্রহ বা গল্পটা, ওই গল্পটা কোত্থেকে আসলো ব্রেনে? বাবা, ওটা মারাত্মক নার্সিসিজম থেকে এসছে। সেই গল্পটা একটু শুনতে চাই। মানে একটু স্বীকার করতেই চাই যে লেখকরা খানিকটা নার্সিসিস্ট। ওটা না হলে আসলে লেখালেখি করা যায় না। কারণ আমার কল্পনা প্রসূত জিনিস যখন আমি কাগজে ছাপাচ্ছি, আবার সেটার বিনিময়ে টাকা চাচ্ছি, যেটা পড়তে গেলে টাকা দিতে হবে, এটা খানিকটা ভ্যানিটি থেকে আসে। ভ্যানিটিটা আমার ক্ষেত্রে যেটা কাজ করছে, 2010 সাল চলছে, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে খুব রাইজ অফ রাইটার্স, সবাই লিখছে, গল্প লিখছে, লাইক কমেন্ট পড়ছে। তা অনেকদিন থেকে আমার বাংলা একাডেমি বইমেলা থেকে আমি আমি বইমেলা আসি, বইমেলা আমার প্রাণের জায়গা। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রতিদিনই আসতাম। ওই সময়টাতেই আমার একদম প্রাইম টাইম যেটাকে বলে। তো আমি ততদিনই ইংরেজি বই শিফট করেছি বা বিশ্ব সাহিত্যে শিফট করেছি। কেন বাংলা সাহিত্য ভালো হচ্ছে না, আমার যেরকম চাই গল্প সেরকম হচ্ছে না। ওইখান থেকে মনে আসলো যে আচ্ছা, সোশ্যাল মিডিয়া সবাই লিখছে, লেট মি ট্রাই সামথিং, আমি চেষ্টা করে দেখি। ফ্রেন্ডলি নেবারহুড স্টোরি টেলার থেকে, মানে বন্ধু বান্ধব পছন্দ করছে, তারা বলছে তুই লেখ, এই সিরিজটা শেষ কর, বা এটা লিখেছিস আরো বড় করো। ওখান থেকে ইট টুক মি অলমোস্ট 12 years টু পারফেক্ট দ্য ক্রাফট। তারপরে প্রথমটা এসেছে। নাম কি ছিল বইটার? প্রথমটা ছিল শহর। চমৎকার। লেখার পেছনের যে একটা টান থাকে, মানে আপনি যে বলছিলেন জনরার কথা, আমি একটু জনরার কথা জানতে চাইবো যে আপনি মূলত কোন জনরার লেখা লেখেন? প্রচলিত নাম হচ্ছে থ্রিলার আর ওয়েস্টার্ন। দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন আমার বড় করে আছে, কিন্তু আমি আসলে থ্রিলারকে থ্রিলার বলতে চাই না, কারণ ইট ইজ মোর অফ আ ক্রাইম ড্রামা। আর থ্রিলার বলতে আসলে দোষের কিছু নাই। পৃথিবী বেশিরভাগ সাহিত্যের থ্রিলার এলিমেন্ট, মহাভারতেও থ্রিলারের এলিমেন্ট আছে। আর ওয়েস্টার্ন বলতে আমেরিকান 19 শতকের যে ফ্রন্টিয়ার লাইফস্টাইল, সেটার ইতিহাস নির্ভর যে লেখাগুলো, সাথে একটু ভায়োলেন্স এবং রোম্যান্সের মশলা থাকে, এই দুটোতেই বেশি লিখি। হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারি। চমৎকার। এবারের বইমেলায় কি বই এসেছে? বুলেট কিংবা ভালোবাসা। বুলেট কিংবা ভালোবাসা, এই নামটা কোত্থেকে নেওয়া, এটা আমার আগে জানতে হবে। এই নামটা আসলে খুব সম্ভবত একটা কবিতা ছিল, বুলেট কিংবা ভালোবাসায় না, বা গান, শিরোনামহীন পসিবলি। আমার ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে ব্যান্ডের নাম মনে আসে না, বুলেট কিংবা কবিতায়। তো ওখান থেকেই শুরুতে, যেহেতু এই ওয়েস্টার্নটা আমি আরও এক্সপেরিমেন্ট করছি ফর দ্য ফার্স্ট টাইম, যে ওয়েস্টার্ন জনরার যে কনভেনশন, যে এখানে রোম্যান্স কম থাকে বা ইমপ্লয়েড থাকে, আমি এখানে ইমপ্লয়েডে যাচ্ছি না। আমি চেষ্টা করছি একেবারে সরাসরি ফোর ফ্রন্টে গল্পটা রাখতে। সেজন্য যেহেতু বুলেটের গল্প এবং রোম্যান্সের গল্প, তো বুলেট কিংবা ভালোবাসায়, এবং ভালোবাসা বিভিন্ন দিক থেকে হয়, নিপীড়িত মানুষের প্রতি ভালোবাসা, সেই জায়গা থেকে যে মানুষ বুলেট কেন ব্যবহার করে, সেই মূল চরিত্রের যে নিপীড়ন বিরোধী স্ট্যান্ডটা আছে। মানে আপনার গল্পের ধারা ঘুরে ফিরে সেই থ্রিলার কেন্দ্রিক, সেই একটু অন্য, মানে এই জনরাটাতেই ঘিরে আছে। আমি একটু জানতে চাইবো, যারা নতুন লেখক বা লেখালেখির চেষ্টা করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? পড়া, ক্রাফট ফাইনালাইজ করার জন্য পড়ার, মানে প্রিভিয়াসলি যারা কাজ করেছেন তার থেকে ভালো কিছু আর হতে পারে না। যেমন একটা সময় কবিতা লেখার ঝোঁক চেপেছিলাম আমার উপরে, তো
পড়তে পড়তে যেদিন পাবলো নেরুদায় এসে ঠেকলাম, তখন জানতে পারলাম, মানে অনুভবটা হলো যে আমার যে কবিতা লেখার ইচ্ছে বা কথা ছিল সেগুলো আরও আমার জন্মের আরও বহু বছর আগে পাবলো নেরুদা লিখে গেছেন। তো কবিতায় সময় নষ্ট আমি করব না, কারণ আমার কবিতা আসলে হচ্ছে না, আমি ওনার বাইরে যেতে পারবো না, তাহলে আমি কি করছি। আর প্রত্যেকটা সাহিত্যেরই কিন্তু থাকে, ক্রাফট থাকে, যে কিভাবে লিখতে হয়, লেখার কিছু স্টাইল থাকে, গ্রামার থাকে। গ্রামারটা শেখার জন্য হলো আমি যদি এখন ইউনিভার্সিটি শিক্ষার মতো আপনাকে ধরে ধরে পড়াতে যাই যে এটার গ্রামার এরকম, হবে না। ইমপ্লিসিট লার্নিংটা এখানে কাজে দেয়। তো এটা শিখবেন কোত্থেকে? পড়া, বুভুক্ষের মতো পড়ুন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলে না, এরকম যা আছে, বটতলা সাহিত্য থেকে নোবেল, মানে পড়ার কোনো বিকল্প নেই। যদিও আমার অনেক ফেলো রাইটার্সের সাথে ডিসএগ্রি করেন, তারা বলেন পড়ে কি হবে, লেখা শুরু করে দিতে হবে। আই ডিসএগ্রি অন দ্যাট পার্ট। পড়ুন, আমি নিজে পড়ে লেখক হয়েছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি লেখার ক্ষেত্রে কোন জিনিসগুলো করেন না? সবাই বলবে যে কি জিনিসগুলো করা উচিত, আমি জিজ্ঞেস করব করেন না, কারণ অনেক কিছুই করা উচিত, ভালোর কোনো শেষ নেই, কিন্তু যেই স্পেসিফিক ব্যাপারগুলো না করলে লেখাটা আরো বেশি সুন্দর হয়, সেই ব্যাপারটা জানতে চাই। বাজারে কি চলছে সেটার দিকে নজর রাখি। আমি যে গল্পটা বলতে চাই আমি সেই গল্পটাতেই ফোকাস করি, এবং সোশ্যাল মিডিয়া মবকে আমি খুব একটা গুরুত্ব দিই না। বাহ। সোশ্যাল মিডিয়া মব আপনাকে ডিকটেট করবে যে আপনার এটা করা উচিত, ওটা করা উচিত, এটা ভাবে করুন, ওটা গুরুত্ব দিই না। পাঠক আছে না, হ্যাঁ, তার মানে এই না যে আমি সমালোচনা নেই, কিন্তু আমার পরিচিত পাঠকরা আছেন যারা আসলেও আমাকে জায়গা মতো বইয়ের লাইন ধরে বলে দেন যে এই জায়গাটা এরকম তুমি করতে পারতে বা আপনি করতে পারতেন। তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালোই আছে, কিন্তু মব মেন্টালিটি যেটা, যে এসে হাড়ে করে তেড়ে আসবো, অমুক লেখকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হবে, অমুক কেন আমাকে দেখে সেলফি তুললো না, আমার পছন্দ অনুযায়ী কেন এই লেখাটা হলো না, তাই তিনি লেখক ভালো না, এইটাতে আমি আসলে ধর্তব্য ধরি না। বাকি সব কিছু এমনিতেই, মানে নিজের স্বতন্ত্রতা বজায় রাখা। একদম চমৎকার। আপনি লেখনের ক্ষেত্রে সব থেকে বাধা কখন পান, বা কখন মনে হয় যে আমার হচ্ছে না, বা কোন জিনিসটা আপনাকে বিভ্রান্ত করে লিখতে গেলে? বিভ্রান্ত করে না, তবে মাঝে মধ্যে রাইটার্স ব্লকের পরিমাণটা আমার বেশি হয়। আমি ব্ল্যাঙ্ক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, লেখা হচ্ছে না, কিংবা আরেকটা সোশ্যাল মিডিয়া, ফোন, সোশ্যাল মিডিয়া, টেক্সট আসলেই একবার টেক্সটে যদি ঢুকি, ওইটা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। এটা আমার কর্মের ক্ষেত্রে খুব বাজে একটা। তো লেখালেখি করার জন্য ফোন এখন দূরে সরে রাখতে হয়। এখনকার মানুষ কিন্তু বই পড়ার থেকে অনেকটা সরে যাচ্ছে দূরে। তো বইমুখী হতে আপনার তাদের প্রতি পরামর্শ বা অনুপ্রেরণামূলক উক্তি কি থাকবে? বই কেনা এবং ব্যাগে বই রাখা। হ্যাঁ, মানে ফোনের চার্জ শেষ হবে, জিনিসটা না পড়েন আপনি, অসুবিধা নেই, ব্যাগে থাকুক। আমার ছোটবেলাটা কেটেছে এভাবেই, আমার বাসায় বই থাকতো, অলমোস্ট নানা দাদা সবার মিলিয়ে 100 বছর পুরনো একটা লাইব্রেরি পেয়েছি উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, আমি নিজেও যোগ করেছি। তো বই বাসায় থাকলে বা সাথে থাকলে যে সুবিধাটা হয়, যে একটা না একটা সময় আপনার মনে হবেই যে এই ফোনটা রাখি, এটা তো অ্যাডিকটিভ মেশিন, তখন কি করবেন? বই পড়বেন, হাতের কাছে আছে তো, বাড়ি গিয়ে বাইরে গিয়ে কেনার থেকে হাতের কাছে থাকলে কিনে পড়া। আমার ড্রাকুলা যেবার আমি পড়েছিলাম, সত্যি মনে আছে, কারেন্ট ছিল না বাসায়, সবে বরাতের ছুটি চলছে, বাসা সবাই ব্যস্ত, কেউ আমার অল্প বয়সে পড়ে ফেলেছিলাম ড্রাকুলা, পড়ে ভীষণ ভয় পেয়েছি। হ্যাঁ, আমি রাতে ঘুমাতে পারিনি 1 মাস। কিন্তু ওই যে পড়েছি, কেউ আমাকে দেখছে না, বাড়িতে রাখা ছিল ড্রাকুলা, টুপ করে তুলে নিয়ে পড়ে ফেলেছি। ওটার পর থেকে তো এরপরে ফেরত যাওয়া হয়নি। বই পড়া অভ্যাস ওভাবেই তৈরি হয়। তো কিনুন, কিনলে লস নেই। পড়ুক বা না পড়ুক, সাথে থাকলে তো আরেকজন পড়বে। হ্যাঁ, আরেকজন পড়বে, বা আগ্রহ সৃষ্টি হবে যে এই জিনিসটা আমার সাথে আছে, আচ্ছা 1 পৃষ্ঠা হলেও একটু খুলে দেখি, একটা লাইন হলেও পড়া জরুরি। আর রাতে ঘুমানোর আগে ওই ফেসবুকে মারামারি না করে ফোনটা রেখে দিয়ে চার্জে বসিয়ে বই 2-3 পেটা উল্টালেই ঘুম চলে আসবে। তাতে ঘুমটাও ভালো হবে, মানসিক অবস্থাটাও ভালো থাকবে। নিজে করি ওটা। এটা বেস্ট, এটা আমিও পছন্দ করি। বইয়ের সাথে সম্পৃক্ততা খুব টানে, অন্যরকম একটা অনুভূতি। আমি জিজ্ঞেস করতে চাইবো, আপনার পাঠকদের সাথে দেখা হওয়াটা কতটা জরুরি? খুব বেশি না, কারণ আমি ব্যক্তিগত জীবনে ফ্লড মানুষ, আমার দোষ ত্রুটি আছে। একটা কথা বলে না, নেভার মিট ইউর হিরোজ। হ্যাঁ, আমি ডিসঅ্যাপয়েন্টেড হইনি জীবনে। আমি রওশন জামিল চৌধুরী আমার হিরো, আমার তার সাথে চাকরি করার অভিজ্ঞতা আছে, তিনি আমার বস ছিলেন এক সময়। বাহ। হ্যাঁ, তার হাতে সরাসরি লেখা আমি রওশন জামিলের হাতেই শিখেছি, ওটা বলতে গেলে সত্যি কথা। আমি ডিসঅ্যাপয়েন্টেড হইনি, কিন্তু এখন পর্যন্ত যাদেরকে দেখেছি বেশিরভাগের ক্ষেত্রেই
নিজের হিরোর সাথে দেখা হওয়ার পর একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে। কারণ নায়ককে যখন আমরা আসলে একটা মানে পাটাতনে বসিয়ে ফেলি, বেদিতে বসিয়ে ফেলি, তখন তার ভুল ভ্রান্তি আসলে আমাদের চোখে পড়ে না। আমাদের কাছে মনে হয় মানুষটা এরকম, নিজের মনে একটা কল্পনা তৈরি হয়, সেটি যখন মেলে না বাস্তবের মানুষের সাথে, না মেলাটা খুব স্বাভাবিক, সেরকম তখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়। পাঠকদের সাথে দেখা হওয়া খুব জরুরি না, মাঝে মধ্যে দেখা হলে ভালো। মেলা তো আছেই, বছরে একবার, বা আরও চাই, আমি চাই বৈশাখী মেলা আরেকটা হোক, আমি চাই শীতের মেলা আরেকটা হোক, এরকম। সেখানে একবার দুইবার, বছরে 3-4 বার দেখা হলো, কথা হলো, হ্যান্ডশেক হলো। কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে আমার মনে হয় সরাসরি, কারণ এতে ব্যক্তিগত আক্রমণের জায়গা বাড়ে। এটা রিসেন্ট, বা আমি দেখছি আমার অনেক ফেলো রাইটার্স এটার সম্মুখীন হয়েছেন, যে সোশ্যাল মিডিয়াতে লেখক এবং পাঠক মিলে ব্যক্তিগত পর্যায়ের ঝগড়াঝাটি চালাচ্ছেন। কারণ কি, তারা পরস্পরকে বন্ধু বলেন। এবং দেখুন, একজন মানুষ, তাকে আপনি চেনেন না, যেমন আমি আমার পাঠককেও ঢুক করে ভাই বলে বসবো না, ভালো আছেন কি আছেন। এখন হঠাৎ করে একজন রিভিউয়ার যদি পরিচয় করিয়ে দেন যে অমুক পাঠক তো আমার ছোট ভাই, অমুক লেখক তো আমার ছোট ভাই, খুব মানে খুব অপমানজনক ব্যাপারটা। প্রফেশনাল সম্পর্ক থাকছে না, এবং প্রফেশনাল রেসপেক্ট রাখা দরকার। আপনি একজন ডাক্তারকে তুমি তো আমার ছোট ভাই বলতে পারবেন না? পারবেন না। একজন অফিসিয়াল কর্মকর্তাকে বলতে পারবেন না আপনি তো আমার ছোট ভাই, ফেভার দেন? পারবেন না। তো লেখালেখিও তো পেশাই, তো আমরা শখে করি সে আলাদা হিসাব, কিন্তু টাকা তো পাচ্ছি, পেশা তো। প্রফেশনাল সম্পর্কটা থাকে না বেশি বাধা তৈরি হলে, এবং ওই তখন জোর জবরদস্তির ব্যাপার চলে আসে, এটা কেন করলেন, ওটা কেন করলেন না, আর্টিস্টিক ইন্টিগ্রিটি নষ্ট হয়। চমৎকার। ভবিষ্যতে লেখালেখি নিয়ে একটু জানতে চাইবো যে আপনি আর কি কি ধরনের লেখা দর্শকদের সামনে? পলিটিক্যাল ড্রামায় শিফট করব, মানে আমার মানে হিস্টোরিক্যাল পলিটিক্যাল ড্রামা, মানে পৃথিবীর ইতিহাস এতটা ভ্যারিড, এবং এই ইতিহাসগুলো নিয়ে পলিটিক্যাল ড্রামা কম হয়। বাংলাদেশের ইতিহাস নিয়েই পলিটিক্যাল ড্রামা হয় এজেন্ডা ভিত্তিক হয়, নয়তো তেলে জবজবে হয়। তো সেটা থেকে সরে আসতে চাই, এবং সরে আসতে চাওয়ার জন্য উপায় একটাই, সেটা হচ্ছে নিজেরা লেখা। এবং সারা বিশ্বের রাজনীতি, যেমন ইরানে বোমা পড়লে আমাদের এখানে তেলের দাম বাড়ে, তো সেরকম বিশ্ব যেহেতু সংযুক্ত, বিশ্বের রাজনৈতিক ইতিহাসকে যদি বই পড়ার থেকে আগে গল্পের আকারে পড়ি, মনে হয় আগ্রহটা তৈরি হয় বেশি। এবং এই যে বটতলার স্পেশালিস্টদের হাত থেকে মুক্তি পেতে চাই। এবারের বইমেলা নিয়ে কি বলবেন? ও, আমি দুর্দান্ত খুশি এবারের বইমেলায়। লোক কমের যে অভিযোগটা, এটা অনেকটা মানে আরোপিত। লোকের এমনই হয়। কেন বলছি, মেলায় এসে যাচ্ছে সময় নেই, মেলা চলছে, গিয়ে দেখে আসি, এ ধরনের মানুষের সংখ্যা এবার কম, যার ফলে মেলাটিকে জমাটি দেখাচ্ছে না। এবং আরেকটি সমস্যা না, এটা হচ্ছে কম প্রস্তুতিতে। তো ওই স্টল সাজানোর দিক থেকে হয়তো বা আগের মতো জেল্লাটা নেই, কিন্তু পাঠকের মেলা কমছে না। আমরা আসছি, সবার সাথে কথা হচ্ছে। আমি এ নিয়ে আজ পর্যন্ত কতদিন, 8 দিন এসছি। আমার অনেকের সাথে দেখা হয়েছে, পুরনো সহপাঠী বলুন, লেখক বলুন, সহলেখক বলুন, পাঠকদের সাথে আলোচনা হয়েছে। ধরেন 2 বছর ধরে জমিয়ে রেখেছে, আমাকে বলবে এই ঘটনাটা কেন ঘটলো, এই আলোচনা হয়েছে, ওই ওখানে বসে কফি খেয়েছি। চমৎকার। হ্যাঁ, তো এই সুযোগটা পাচ্ছি, যেটা অনেক সময় হয়। এবং কারো হাতে বই ছাড়া না, আমি আজকেও ঢুকছি, এই যে এত দ্রুত সকালের মেলা, লোক হয়নি বেশিক্ষণ, ঢুকছি, আমি দেখছি বাবা ছেলে বেরিয়ে যাচ্ছে, হাতে 2 বস্তা বই। এটা আগে কম দেখা যেত, আগের 2020-এর পরে মেলা থেকে। খানিকটা আমার নস্টালজিয়াও কাজ করতে পারে বলতে পারেন। আমার আমি ক্লাস 5-6-এ পড়ার সময় যেরকম মেলা দেখেছি, এখনকার মেলাটা সেরকম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আরো অনেক গল্প করার ছিল, কিন্তু করতে পারলাম না। তো আমাদের সাথে থাকার জন্য বিজনেস স্ট্যান্ডার্ডের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, লেখকের জীবন, পাঠক, এই সব মিলেই তো বইমেলা। বইমেলার আরো গল্প, বইয়ের পেছনের গল্প, লেখকের জীবনী, সবকিছু নিয়ে আবারও আসবো নতুন আরেকটা পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গেই থাকুন।